সুপ্রিয় দর্শক, বিশ্ব আলোচনায় আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই। বিশ্ব সংযোগের অগণিত দর্শক যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, তাদের তরফ থেকে আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের দর্শক শ্রোতাদেরও স্বাগত। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে একটা যুদ্ধবিরতি চলছে, অলিখিত যুদ্ধবিরতি, এবং সেটা একান্তই ট্রাম্পেরই ইচ্ছায় এক্সিট হওয়ার জন্য। তো এখনো যে জিওপলিটিক্যাল যে নিউজগুলো আসছে, বেশিরভাগই ইরান ওরিয়েন্টেড এই যুদ্ধ, প্লাস হচ্ছে সবচেয়ে বড় মাথা ব্যথা এখন হরমুজ প্রণালী, জ্বালানি তেল। এখন ইরান বলছে যে অবরোধে তাদের কোনো যায় আসে না, তারা ঠিকই তাদের তেল বিক্রি করতে পারছে। ওদিকে ট্রাম্প বলছে, আপনি যে গতকাল বলেছিলেন যে ট্রাম্পের ইশারায় আরব আমিরাত ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে, এটা আজকে ট্রাম্পের একটা বক্তব্য, এটা পরিষ্কার হয়ে গেছে। চমৎকার উনি বলেছেন। এছাড়া আপনার ইউরেনিয়াম যে মজুদের ব্যাপারে পুতিনের সাথে প্রায় 1.5 ঘন্টা ফোন আলাপ হয়েছে। ট্রাম্প বলেছে যে উনি প্রস্তাব দিয়েছেন, কিন্তু ট্রাম্প এই বিভিন্ন সোর্সে খবর আসছে, ট্রাম্প পুতিনকে বলছে তুমি তোমার যুদ্ধ সামলাও, আমি এটা দেখছি। এটা কতটুকু সত্যি এটা জানাবেন। এছাড়াও আরো রয়েছে আপনার আজকে যেটা দেখলাম যে পিটার হেক্সের, তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তিনি খুব রেগে গেছেন সাংবাদিকদের উপরে। সত্যি কথা বললে তো উনি রেগে যান। আর ভয়ের ব্যাপার আরেকটা হচ্ছে যে এই মে মাসেরই সম্ভবত চীন সফরের আগেই নেতানিয়াহু যাচ্ছে যুক্তরাষ্ট্রে, আবার কি চাপ দেওয়ার জন্য যুদ্ধের কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনার দৃষ্টিকোণ থেকে একটু আলাপ আলোচনা করেন। আসলে পৃথিবীর যত ঐশ্বরিক ধর্ম এবং পৃথিবীর যত সভ্যতা, এগুলো কিন্তু মূলত প্রাচ্য থেকে তৈরি, যেটাকে আমরা এশিয়া বলি। হ্যাঁ, আর পাশ্চাত্য, যেটা আমরা পশ্চিমা সমাজ বলি, ইউরোপ, আমেরিকা, ওইখানে কিন্তু দেখেন আপনি কোনো ধর্মের সৃষ্টি ওখান থেকে হয়নি, কোনো ঐতিহাসিক সভ্যতার তৈরিও ওখান থেকে হয়নি। মূলত পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, ধর্ম এবং মানব সভ্যতার সবগুলোর শুরুই এশিয়া। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দক্ষিণ আমেরিকার ওই যে মাচু পিচু সভ্যতার কথা আমরা জানি, এরকম ছোটখাটো দুই একটা আছে, কিন্তু এশিয়াই হলো মানব জাতির মূল বিকাশ স্থল, মূল আধ্যাত্মিক শক্তির কেন্দ্রস্থল, সবগুলোই, সকল ধর্মের কেন্দ্রস্থল। হ্যাঁ, প্রাচ্য বা এশিয়া। আর এই জন্য আমরা মধ্যপ্রাচ্য বলি, এর মধ্যম ভাগ বলি। হ্যাঁ, না মধ্য না, এই মধ্যপ্রাচ্য নামটা আবার ইউরোপিয়ানরা দিয়েছে, যেন আপনি এই হিস্ট্রি ভুলে যান। এটার মূল নাম হলো পশ্চিম এশিয়া। মধ্যপ্রাচ্যের মূল নাম হলো পশ্চিম এশিয়া। তো ইতিহাসের এই বিষয়গুলো যেন আপনি ধরতে না পারেন, এই জন্য তারা এগুলো করেছে। তো যাই হোক, তো এই দ্বন্দ্ব কিন্তু সেই শুরু থেকেই, পৃথিবীর শুরু থেকেই আছে। তো এইটা থাকবেই। পশ্চিমারা কখনো মানে, এবং এটা ইসলামের, যদি আপনি ধর্ম বিশ্বাসে জানো যে হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যেও যারা সভ্য এবং মানবিক ছিল, তারা এই এশিয়া অঞ্চলের বাসিন্দা, এবং যারা অন্যায় করেছিল তাদেরকে বিতাড়িত করে দিয়েছিল, এবং তারাই গিয়ে মূলত পাশ্চাত্যে সেটেল হয়েছে, এবং তাদের বংশধররাই আজকের সেই একই ধারায়। তো এখন এই অবস্থায় বর্তমানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা যে মার্কিন সংবাদ মাধ্যমে যেটা দেখি আর কি, ভিতরে বাস্তব কি সেটা, মার্কিন সংবাদ মাধ্যম অনুযায়ী মার্কিন প্রশাসন এখন 3 ভাগে বিভক্ত। একটা হলো ট্রাম্পপন্থী, তারা প্রচন্ডভাবে যুদ্ধ চায়। আরেকটা হলো প্রশাসনের আরেক অংশ, যে আমরা আলোচনার কূটনীতির মাধ্যমে কিছু করা যায় কিনা। আরেকটা হলো মার্কিন সামরিক বহর আর কি, যারা সেনা, তারাও একদিকে, তারা কার দিকে যাবে এটা ঠিক করতে পারতেছে না, কিন্তু তারা ট্রাম্পের পক্ষেই যুদ্ধ করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে যারা চেনে বা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা থাকে, এটা কিন্তু মার্কিন নাগরিকদেরই বক্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ ইটসেলফ এ রিলিজিয়ন। যুক্তরাষ্ট্রই একটা ধর্ম, মানে সেটা ইসলামও না, খ্রিস্টানও না, কিছুই না, সে নিজেই একটা ধর্ম। আর সেই ধর্মটা কি সারা পৃথিবীকে লুটপাট করে তার সমস্ত সম্পদ আমাদের দখলে নিয়ে আসে, এইটাই হলো তার ধর্ম। এবং ওই দেশগুলোতে যারা থাকে, আপনি দেখেন আমাদের প্রাচ্য বা পাশ্চাত্যে যেসব লোকরা মাইগ্রেট করে, তারাও মূলত কিন্তু সম্পদের জন্য এখানে যায়, যে ওইখানে গেলে আমি বেশি সম্পদ ইনকাম করতে পারবো, যার ফলে তার মানসিকতাও মার্কিন যুক্তরাষ্ট্রে যেই ধর্মের লোকেরাই থাকুক, তাদের মানসিকতাও একটা পুঁজিবাদী মানসিকতার দিকে তৈরি হয়। তো পুঁজিবাদী মানসিকতা সবসময় শোষণ এবং নিজেরটা সেলফ বেশি সেলফ সেন্টার্ড হয়ে যায়। তো যাই হোক, এই অবস্থায় ইরান যেটা বলছে যে মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও তাদের তেল রফতানি বা তাদের আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বিঘ্ন ঘটছে না, বরং আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তো এখন মার্কিনীরা তো ধরেন
তেল অবরোধ দিয়ে রেখেছে, কিন্তু ইরানের তেল মন্ত্রী বলছে জ্বালানি খাতের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের বিঘ্ন এড়াতে তাদের তেল খাতের কর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এবং তাদের একটি জাহাজের নিউজ দেখলাম আমরা, সেটা তাদের যে রেসপন্ডার জাহাজের, সেটা রেসপন্ডার ওপেন রেখেই এসেছে যে আমেরিকানরা পারলে ধরো, তো সেটা ধরা খায়নি। আর এদিকে ট্রাম্প তো আরো বলেছে যে হ্যাঁ, ওপেক ছাড়া এবং ওপেক প্লাস ছাড়ার জন্য আরব আমিরাতের সিদ্ধান্ত চমৎকার, এতে তেলের বাজার স্থিতিশীল থাকবে, এটা থাকবে ওইটা থাকবে। হ্যাঁ, এবং আপনি যতই আমেরিকানরা কথা বলুক, মার্কিন নিজেদের দেশের বাজারে তেল এবং গ্যাসোলিনের দাম বেড়ে গেছে, তো ট্রাম্পের ভাষায় এটা আরো কমে আসবে। কিন্তু আমরা গতকাল তো আমরা এখানে প্রোগ্রাম করে গেছি, এই গত লাস্ট রাতের বেলায় আমি দেখলাম সর্বশেষ ইন্টারন্যাশনাল বাজারে ক্রুড অয়েলের দাম বেড়ে $119 ক্রস করেছে, $119 সামসেন্স। হ্যাঁ, তো তার মানে হলো ওই ওপেক ছাড়ুক আর ইয়ে করুক, তেলের দাম কিন্তু বেড়েই চলছে। আর এই অবস্থায় আমরা একটা নিউজ পেলাম যে ট্রাম্প পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রায় 1.5 ঘন্টার ফোন আলাপ করেছে। তো স্বাভাবিকভাবেই তাদের 1.5 ঘন্টার ফোন আলাপে বার্নিং ইস্যু তো ইরান যুদ্ধ, তারপরে ইউক্রেন ইস্যু, এই সবগুলো নিয়েই তারা আলোচনা করেছে এবং ট্রাম্পের পক্ষ থেকে তার অবশ্যই সহায়তা চাওয়াছে, নাহলে সে 1.5 ঘন্টা যাবত পুতিনের সাথে ফোনে আলাপ করার কোনো মানে হয় না। এবং আবার দেখেন এই বদলোকটি, সে কিন্তু আবার পুতিনকে খোঁচা মারতেও চায় না। তারা আবার বলছে যে আমাকে সহায়তা করার আগে আপনার নিজের যুদ্ধ শেষ করতে হবে, মানে ইউক্রেনের যুদ্ধ। তো ট্রাম্প কিন্তু সব রকম সহায়তা চেয়েছে, তো পুতিনে বলছে ঠিক আছে দেখেন কি, এবং পরমাণু বিষয়ক আলোচনায় ট্রাম্প বলছে ঠিক আছে আমরা ইরানের পরমাণু ইস্যু নিয়ে কি করা যায়, আমরা একটা পন্থা বের করি। তো সেইটা বের করুক আর যাই করুক। আর এদিকে ওই আপনার সে তো এটা চেষ্টা করবেই, তবে ওই যে মার্কিন যে ডেমোক্রেট আইন প্রণেতারা, তারা আসলে ইরান যুদ্ধকে একটা চোরাবালি বলছেন। তো এইটা নিয়ে আবার ট্রাম্প যে মন্ত্রী হেক্সেট, সে খুব ক্ষিপ্ততা প্রদর্শন করেছে এবং তাদের অফিসিয়ালি তারা বলছে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে আর শত শত আহত, এবং বেসামরিক নাগরিকদের মৃত্যুর ব্যাপারটাও জানিয়েছে। তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আগে থেকেই এটা আসলে অনুমেয় ছিল যে একটা বিশাল যুদ্ধের মধ্যে আমেরিকানরা পড়বে এবং আটকা পড়ে যাবে, কারণ ইসরায়েলের প্ররোচনায় তারা এখানে গেছে। এবং ওই ট্রাম্পও কিন্তু এটা আসলে বলতেছে আবার ওই যে পুতিনের সাথে আলোচনায় যে ঠিক আছে আমি সব মানি, কিন্তু ওই ইরান তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার একটা আলোচনা শুরু না করলে আমি কিন্তু অবরোধ উঠাবো না। তো এখন সে এগুলো এখন নানান ধরনের অসামঞ্জস্যপূর্ণ আচরণ করতেছে। এখন কি আর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে শর্ত দেওয়ার মতো অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র আছে? বরং সে ইরানের শর্ত মেনে নিয়ে তাকে চলতে হবে। মানে এমন কূটনীতির মাইনকাচি পায় সে পড়ছে যে তার এখন আর এখান থেকে বের হওয়ার মানে সম্ভাবনা নেই। এবং মার্কিন বাজেটেও দেখা গেছে যে এই পর্যন্ত তারা প্রকাশ্যে স্বীকার করেছে তাদের $25 বিলিয়ন খরচ হয়েছে, পেন্টাগনের বিভিন্ন সূত্র থেকে তাদের সংবাদ মাধ্যমে আসছে। আপনি কি এটা মনে করেন না, যেহেতু আপনি কূটনীতির একটা ভালো বুঝেন, যে ইরানের আরাকচি বা ইরানের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় যে চালগুলো দিয়েছে সময় উপযোগী এবং যেভাবে তারা বিভিন্ন দেশের সাথে আলাপ আলোচনা করেছে, জেরার্ড কুশনার আর উইটকফ, এরা তাদের কোনো অভিজ্ঞতাই নাই তাদের সাথে মানে ইরানের সাথে নেগোশিয়েট না। এটা তো আপনাকে আমরা আগের আলোচনাগুলোতেও বলেছি, ইরানের যে নেগোশিয়েটিং দল, ইরানের নেগোশিয়েটিং দল বানায় সব ধরনের, তাদের সংসদ সদস্য থাকে, তাদের ইউনিভার্সিটি টিচার থাকে, পরমাণু বিজ্ঞানী থাকে, তাদের ডাক্তার, অন্যান্য যে কোনো, এবং দেখা গেছে এই পরমাণু আলোচনা মানে ইরানের আলোচক দলে যারা যায় সবই পিএইচডি হোল্ডার এবং অনেকেরই একাধিক পিএইচডি থাকে। আর মার্কিন প্রতিনিধি দলে কারা থাকে? চোর, ডাকাত, গুন্ডা, লুটেরা, এই ধরনের লোকজন। তো তারা কূটনীতিতে কিভাবে সফল করবে? তারপরে ইরানিরা বলা হয় পনির খাওয়া জাতি, খুব ঠান্ডা মাথায় তারা চিন্তা করতে পারে। যেখানে 6 জাতির সাথে আলোচনা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ ছিল আর ইউরোপের আরো 5টা দেশ, 6 জাতি মিলে ইরানের সাথে কূটনৈতিক আলোচনায় ফেল মারছে। আর সেইখানে এক আমেরিকা, সে কি করে ইরানের সাথে কূটনীতিক আলোচনা আগে থাকবে? এবং যার বাস্তব প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি যে তারা বারবার পিছিয়ে পড়ছে। তো এই অবস্থা। আর মধ্যে আরেকটা, ওই যে হরমুজে ইরানের একটি জাহাজকে প্রথম দিকে আটক করেছিল, সেখানে প্রায় 28 জন সদস্য ছিল, ক্রু সহ। আপনি জানেন যে ইরানি জাহাজগুলোতে কিন্তু সপরিবারে থাকে, পৃথিবীর অন্য জাহাজে কিন্তু 1-2 জনের ফ্যামিলি থাকে। আর ইরানি জাহাজগুলো যখন সেল করে, এরা বলেই যে আসলে আপনার সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল শিপিং লাইনে যারা কাজ করে, আমি অনেকের কাছ থেকে শুনেছি আমার বন্ধু,
যে শিপের নাবিকরা কোনো দেশের পোর্টে, আবার আপনি জানেন পৃথিবীর বিভিন্ন দেশে পোর্টের পাশেই পতিতালয় থাকে, এই পোর্টের নাবিকরা নেমেই সোজা পতিতালয়ে চলে যায়। তো এইটার ঠেকানোর জন্যই কিন্তু ইরানের যে নেভিগেশন সিস্টেম, ওইখানে যারা জাহাজে উঠবে সবাই সপরিবারে উঠতে হয়। এবং এটা আমি নিজেও একদিন এই ইটালির একটা বন্দরে পোর্ট বাড়িতে গ্রিসের দিকে আসবো, জাহাজের টিকিট কাটতেছি, যাত্রীবাহী জাহাজে। তো এখানে এক জায়গায় দেখি যে প্রচুর বোরকা পরা ছেলে মেয়ে, বাচ্চা টাচ্চা, মহিলা পর্দা দিয়ে ইয়ে করতেছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বললো এরা ইরানি জাহাজের নাবিকদের ফ্যামিলি। তো এই যে দেখেন কি সুন্দর ব্যবস্থা ইসলামিকরা, যে আপনার যেন চরিত্র নষ্ট না হয়। তো সেই ইরানি জাহাজেও এই ইরানি ক্রুদের সাথে তাদের বউ বাচ্চারা আছে। তো সেইখান থেকে 6 জনকে মুক্তি দিয়েছে আমেরিকানরা আলোচনার মাধ্যমে। তো আমার ধারণা এই 6 জনই নারী হওয়ার কথা। ইরানি বা মার্কিন কোন সূত্র থেকে তাদের জেন্ডার কনফার্ম করা হয়নি, কিন্তু ধারণা করা হচ্ছে যে এরা নারী, যেহেতু নারীদেরকে আগে ছাড় দেওয়া হয়। তো এই এটা একটা পজিটিভ। আর এই যে ইরান যুদ্ধে যে প্রায় $25 বিলিয়ন, এটা কি সঠিক না আরো বেশি হবে? এইটা তো ধরেন অফিসিয়ালি পেন্টাগন বলতেছে 25 বিলিয়ন, এবং ইসরায়েলি বাজেটেও গতকাল যে ওদের সংসদে আলোচনা হয়েছে সেইখানেও তারা ব্যাপক বাজেট ঘাটতি এবং প্রচুর লোন দেখা গেছে। মানে এই যুদ্ধের কারণে তাদের এগুলা হয়েছে। তো তাদেরও কিন্তু অবস্থা একদম কাহিল হয়ে গেছে। যতই আপনার ডোনেশন দেখ, হয়তো বড় বড় ইহুদি ব্যবসায়ী ধনকুবেররা তাদের ডোনেশন দিয়ে এগুলা কাভার করার চেষ্টা করবে প্রকাশ্যে অপ্রকাশ্যে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে বলতেছে $25 বিলিয়ন, কিন্তু আসলে প্রথম দিকে যে হিসাব তারা দিয়েছিল মার্কিন সংবাদ মাধ্যমে, যে প্রতিদিন তাদের $1 বিলিয়ন খরচ আছে এই ইরানি এলাকায় শুধু অবস্থান করার কারণে। হ্যাঁ, এবং যুদ্ধ, তো তারা তাদের যেসব বোমা টোমা এগুলা বিস্ফোরণ ঘটেছে তাদের স্টক থেকে, এগুলার হিসাব তো আসেনি। হ্যাঁ, তো এগুলার হিসাব হইলে আপনার দেখা যাবে প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি, বা $1 ট্রিলিয়ন ক্রস করেছে এরকম দাঁড়াবে। এই যে ইরান নিয়ে পশ্চিমারা এত নেগেটিভ কথা বলে, তার মধ্যে পজিটিভ কথা খোদ ইউনেস্কো, জাতিসংঘের যে শিক্ষা বিষয়ক, তারা বলেছে যে ইরানের 15 থেকে 24 বছরের যে মেয়ে এবং তরুণীদের তাদের যে শিক্ষা এবং সাক্ষরতার হার 99%, যেটা পৃথিবীর উন্নত দেশেও চিন্তাই করা যায় না। হ্যাঁ, তো এবং এটা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। তারপরেও আপনি দেখেন পশ্চিমা দেশগুলো এবং অপপ্রচারকারীরা বলছে যে ইরানের নারীরা ধ্বংসের দ্বার, অথচ তারা নিজেরাই ধ্বংসের দ্বার। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনার বিশদ আপনারা জানলেন। আজকে আলোচনার টপিকের বাইরেও অনেক আলোচনা হয়েছে, কারণ আপনারা অনেকে কমেন্টসে জানতে চান, সেটা আতিক ভাই ক্লিয়ার করেছে। আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটা আপনারা উপভোগ করছেন সেটা একটু কমেন্টে লিখে পাঠাবেন। আর আপনারা ইদানিং এটা দেখছি, এটা আরো আপনারা বাড়িয়ে দেন, সেটা হচ্ছে কি জানতে চান, কোন বিষয়ে জানতে চান, এটা আরো বেশি বেশি লেখেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী শনিবার আবার আতিক ভাইকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। লেবাননের সেই প্রধানমন্ত্রীর নামটা রফিক হারিরি। জি জি, খুব জনপ্রিয় নাম, যারা কিন্তু সৌদি আর আমেরিকানরা মিলেই হত্যা করেছে। যাক, এই ধরনের অনেক ইন্টারেস্টিং, কারণ আমাদের হয় কি, আমরা চোখের সামনে যা দেখি, আমরা তো গণমাধ্যমে কাজ করি বলে অনেক কিছু আমাদের কাজের স্বার্থে জানতে হয়, ব্যাকগ্রাউন্ড চেক। কিন্তু আমাদের যারা বাংলাদেশের মানুষরা, এরা হচ্ছে নিরীহ, প্লাস হচ্ছে খুব অল্পতে আবেগ আপ্লুত হয়ে যায়, এবং চোখের সামনে যা দেখে, এখন তো আবার এআই এর যুগ, আগেও যা দেখে সেটাই বিশ্বাস করে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেছেন যে তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, বা যে জানে তার শরণাপন্ন হও। তাই জন্য আগে জানবেন, তারপরে রিঅ্যাক্টটা করবেন। এই বলে আজকে অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।